আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। প্রিয় সেকেন্ড টাইম ভর্তি যোদ্ধারা, তোমাদের যেই যাত্রা শুরু করেছো তোমরা, সেই যাত্রা মোটেও সহজ না, এটা মোটেও মসৃণ না। মাঝে মাঝে বাধা আসবে, বিপত্তি আসবে, কিন্তু তোমাকে কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে হবে। তারই ধারাবাহিকতায় আমরা আজকে আরও একটি নতুন বেসিক ক্লাস নিয়ে হাজির হয়ে গেছি। যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা একটু আমার সাথে দ্রুত যুক্ত হয়ে যাবা। যেই আজকে আমরা যে ক্লাসটা করবো সেটা হচ্ছে বাংলার একেবারে উচ্চারণের যে নিয়মটা আছে সেই বেসিক ক্লাসগুলো শুরু করব। প্রিয় ভাইরা, একটু দ্রুত আমার সাথে যুক্ত হবা। আমরা একবারে একটু যে ধরে ধরে তোমাদের শেখানোর চেষ্টা করব, বাংলা উচ্চারণের নিয়মগুলো শিখবো এবং বিগত বছর যে কোশ্চেনগুলো হয়েছে সেখান থেকে আমরা সলভ করার চেষ্টা করব। ওকে, দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেক যুক্ত হচ্ছে। ওকে ভাইরা, ইতিমধ্যে আমার সাথে সবাই যুক্ত হচ্ছে ধীরে ধীরে। পাশাপাশি তোমার বন্ধুকে একটু মেনশন করে জানিয়ে দাও, বন্ধুকে একটু মেনশন করে দাও, সবাই একসাথে মিলে আমরা ক্লাসটা করি। হ্যাঁ, একেবারে ধরে ধরে বেসিক টু অ্যাডভান্সে যাবো আমরা আস্তে আস্তে। তার এই ধারাবাহিকতা 6 নম্বর ক্লাস আছে, আরও আমরা অনেকগুলো বেসিক ক্লাস করব। আস্তে আস্তে আমরা স্ট্রং হবো ইনশাল্লাহ। হ্যাঁ, বেসিক থেকে করালে আর ভুল হবে না, আর তুমি খুব সহজে কঠিন জিনিসগুলো বুঝতে পারবে। ঠিক আছে ভাইরা? ওকে, আশা করি সব কিছু ঠিকঠাক আছে, সব কিছু ঠিকঠাক আছে। বাইরে বৃষ্টি হচ্ছে, আশা করি সব কিছু ঠিক আছে। ওকে ভাইরা, জি, তাহলে আমি শুরু করছি। ওকে, দেখো, খেয়াল করো, আমাদের এই যে বেসিক ক্লাসটা আমরা করাবো আজকে, সেই বেসিক ক্লাসটা তোমরা আসলে তোমাদের ইন্টারমিডিয়েট পড়ে আসছো, সেই বেসিক ক্লাসটা আমরা দেখাবো তোমাদেরকে। একটু খেয়াল করো, একটু খেয়াল করো ভাইরা, এখানে আমার যে মূল প্রতিপাদ্য যে বিষয়গুলো আছে, হ্যাঁ দেখি এখন খেয়াল করো। বাংলা আজকে আমরা 6 নম্বর ক্লাসের মধ্যে আছি, এরপর আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আগাবো। এর আগে আমরা 5টা ক্লাস করিয়েছি। একটু খেয়াল করো, এখানে আমরা প্রথমত বানান এবং উচ্চারণগুলো শিখবো, অর্থাৎ যেটার বানান এবং তার উচ্চারণটা, অর্থাৎ একটা শব্দের মধ্যে এটা অক্ষর যেরকম, মনে করো বানানের মধ্যে মূর্ধন্য আছে, কারণ এই মূর্ধন্যটা যখন আমি উচ্চারণ লিখবো তখন ওই মূর্ধন্যটা আসলে কোন রূপ হবে, সেটা হচ্ছে এই যে দন্তন্য হবে। আবার দেখো, অন্তস্থীয় জ যেটা আছে, কি হবে, অন্তস্থীয় জ আছে, এটা যখন আমি তোমার হচ্ছে উচ্চারণে লিখবো তখন সেটা হবে বর্গীয় জ। ওকে, আবার ধরো দন্তস্ব এখানে আছে, এটা যখন আমি দেখবো বানানের মধ্যে আছে, যখন আমি এটা এই বানানটা উচ্চারণে লিখবো তখন আমি কি লিখবো, মূর্ধ তালব্যস্য লিখবো। ঠিক আছে, এরপর আমি দেখো ঢয়শূন্য র থেকে ঢয়শূন্য র পরে হচ্ছে স থাকলো, অর্থাৎ অ্যাশের মতো, স এর মতো, অর্থাৎ অ্যাশের মতো উচ্চারণ হলে সেখানে লিখবো দন্তস্ব। আর যদি অ্যাশ এইচ এর মতো উচ্চারিত হয় তাহলে সেখানে আমরা লিখবো তালব্যস্য। এবং হয় জফলা যেখানে আছে, খেয়াল করো, একটু খেয়াল করো ভাই, তোমাকে একটা সংক্ষেপে দেখাই দিছি। হয় জফলা যেখানে আছে সেখানে আমি লিখবো ঝ জহ, অর্থাৎ ঝ জহ। খেয়াল করছো? যেমন আমি বললাম সহ্য, খেয়াল করো কি বলছি, সহ্য বলছি। এখন এই সহ্য বানটা যদি আমি উচ্চারণ লিখি তাহলে কিভাবে লিখবো, এই যে আমি নিয়ম বলে দিই তোমাকে, এখানে আমি এটা হচ্ছে কি হয় জফলা, কি জফলা বলা ভাইয়া, হয় জফলা। এখন যখন তুমি দেখবা কোনো শব্দের মধ্যে হয় জফলা আছে, অর্থাৎ হয়ের সাথে কি আছে, জফলা আছে, তখন তুমি কি করবা, তখন তুমি বর্গীয় ঝ প্লাস ঝ ওকার, হ্যাঁ ঝ এটা লাগাই দিবা, তাহলে দেখবে তোমার উচ্চারণ বা উচ্চারণ সঠিক হয়ে গেছে। একটু খেয়াল করো, এখন আমি তোমাকে একটা দিছি, জাস্ট টাস্ক দিছি, কি এটা আমি বলছি তোমাকে সহ্য বানানটা, খেয়াল করো সহ্য। এই সহ্য বানানটাকে যদি তোমাকে আমি বলি যে তুমি আমাকে একটু কি করে দাও, এটাকে আমাকে উচ্চারণ লিখে দাও, তুমি কিভাবে লিখবা? হ্যাঁ, আমরা জানি যে স্বরবর্ণের পরে স ধ্বনির পরে জফলা থাকলে সেটা অটা কি হয়ে যায়, ওকার হয়, তাহলে স সাথে এটা কি হবে, ওকার হবে, তাহলে এই সটা হবে স এর মতো উচ্চারণ, সহ্য। এটা স মতো হয় না, স এর মতো হয়েছে সহ্য। হ্যাঁ, স ওকার স, পরে কি হয় জফলা আছে, এই হয় জফলার পরিবর্তে আমি কি লিখবো ভাইয়া, এই হয় জফলার পরিবর্তে আমি ঝ প্লাস ঝ কার্য। তোমরা ইতিমধ্যে পড়ছো ভাই এগুলো, হ্যাঁ তোমরা ইন্টারমিডিয়েট এগুলো ভালো মতো পড়ছো। ওকে, তাহলে খেয়াল করো, তাহলে কি লিখবো, তাহলে ঝ প্লাস ঝ কার্য সহ্য, এভাবে লিখবো আমরা বানানটা, তাই না ভাইয়া? হ্যাঁ, এভাবে লিখবো আমরা। হ্যাঁ, তাহলে সহ্য বানানটা হচ্ছে ঠিক এভাবে। ঠিক আছে, ওকে, পরবর্তী আমরা আসি কিভাবে লিখবো। এরপর দেখো ক্ষীয়, ক্ষীয় শব্দটা কি লিখছি ভাইয়া? হ্যাঁ, আশা করি দেখা যাচ্ছে মনে হয়।
হ্যাঁ, ক্ষীয় শব্দটা ক্ষীয় শব্দের শুরুতে যদি থাকে, এই ক্ষীয়টা যদি শব্দের শুরুতে থাকে তাহলে উচ্চারণ হবে ক্ষয়ের মতো। কিসের মতো হবে? ক্ষয়ের মতো। কীভাবে ক্ষয়ের মতো? তোমাকে একটা ডেমো দেখাই। মনে করো আমি লিখলাম ক্ষমা। কি লিখছি ভাইয়া? ক্ষমা। এখন খেয়াল করো, এই ক্ষমা লিখছি। এখন ক্ষমাটা যখন আমি উচ্চারণ লিখবো, এটা বানান, এটা কী? এটা বানান। আমি যখন এইটার উচ্চারণটা লিখবো তখন কী লিখবো? খটা কোথায় আছে? শব্দের শুরুতে আছে। আর ক্ষীয়টা যদি শব্দের শুরুতে থাকে তাহলে তার উচ্চারণটা কীরকম হবে? হ্যাঁ, এই ক্ষয়ের মতো হবে। কিসের মতো হবে? ক্ষয়ের মতো হবে। হ্যাঁ, ক্ষয়ের মতো হবে। তাহলে এই ক্ষয়ের মতো হলে কী হবে? খ ময়কার মা, ক্ষমা। ইজি একবারে। ক্ষীয়টা যখন শব্দের মাঝখানে থাকবে তখন তখন আলাদা উচ্চারণ হবে। ক্ষীয় যখন শব্দের শুরুতে তখন ক্ষীয় হচ্ছে ক্ষয়ের মতো হবে। আর এই ক্ষীয়টা যখন শব্দের মাঝে বা শেষে থাকবে তখন ক প্লাস ক্ষয়ের মতো উচ্চারিত হবে। এভাবে হবে। কীভাবে হবে সেটা একটু পরে দেখাচ্ছি। আশা করি তোমাদের এতটুকু ক্লিয়ার হয়েছে ভাইয়া। তোমাদের এতটুকু ক্লিয়ার হয়েছে যে এই মূর্ধন্য থাকলে দন্তন্য হবে, অন্ত্যেষ্টিয় জ থাকলে আমার হচ্ছে বর্গীয় জ হবে। হ্যাঁ, তারপর হচ্ছে কি মূর্ধন্য স থাকলে তালব্য স হবে। বাকিগুলো যেভাবে দেখতে পাচ্ছ এগুলো হবে। হ্যাঁ, আপাতত এতটুকু বোঝো। এতটুকু বুঝতে পারলে আমার পরের স্টেপটা আরো সহজ হবে। ঠিক আছে? এখন আমি এতটুকু বুঝে ফেলছি, আশা করি আমি পরবর্তীটা আসি। পরবর্তী কি আছে দেখি। এখন খেয়াল করো, প্রথমে স্টেপ আমাদের শিখিয়ে ফেলছি যে কোনটা থাকলে কি হবে, কোন শব্দটা শব্দের মধ্যে থাকলে কোনটা কি হবে, উচ্চারণ লেখার সময় ওইটা কি পরিবর্তন হবে, ওইটা আমরা দেখিয়ে ফেলছি। এরপর আমরা যেটা দেখবো, হ্যাঁ, এটার উপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি ভাইয়া? ওকে, ঠিক আছে। এখানে আমরা দেখবো ক্ষীয়টা। কি দেখবো? ক্ষীয়টা দেখবো। কারণ ক্ষীয়টা খেয়াল করো তো, ক্ষীয়টা যখন শব্দের কি আছে তোমার হচ্ছে মাঝামাঝি আছে। ক্ষীয়টা যখন শব্দের মাঝে, হ্যাঁ, মাঝে অথবা শেষে যখন থাকবে তখন সেটা কি হবে? ক প্লাস খ ওকার খো। এভাবে হবে, ক প্লাস খ ওকার খো। এভাবে হচ্ছে ক্ষীয়র উচ্চারণ হবে। আবার বলেছি, ক্ষীয় যখন শব্দের শুরুতে তখন হচ্ছে ক্ষয়ের মতো। এই ক্ষীয়টা যখন শব্দের মাঝে বা শেষে তখন কি হবে? ক প্লাস খ ওকার খো। এভাবে হবে। ঠিক আছে? ওকে ভাইয়া, ওকে। পরে দেখো, খেয়াল করো, পরে বানানটা খেয়াল করো। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই বানানগুলো, পরে এইগুলা। উও থাকলে কোনো শব্দের মধ্যে তুমি দেখছো উও আছে, উওটা আস্তে আস্তে কি হয়ে যাবে? যখন তুমি উচ্চারণ লিখবা তখন কি হবে? অনুস্বর হয়ে যাবে। যখন উও থাকবে শব্দের মধ্যে, যখন তুমি উচ্চারণ লিখবা, অর্থাৎ এই উচ্চারণ লিখবা, তখন তোমার কি হবে? এটা তখন কি হয়ে যাবে? অনুস্বর হয়ে যাবে। হ্যাঁ, এরপরে দেখো, অনুস্বর থাকলে কি হবে? আবার উও হবে। দেখছো, একটা থাকলে আরেকটা, আর থাকলে একটা, অর্থাৎ উনি থাকলে উনি হবে, আবার উনি থাকলে আবার উনি হবে। ঠিক আছে? ওকে। পরে দেখো, বিসর্গ থাকলে কি হবে ভাইয়া? যেমন হ, কি হবে? হ। বিসর্গ থাকলে কি হবে? হ হবে। আবার দেখো রি, এই যে হ প্লাস রি, এটা রি থাকলে যে জাস্ট এটার মতো, রি এর মতো হবে। ওই থাকলে কিসের মতো হবে? ও প্লাস রস্যই। আর ও থাকলে হবে ও প্লাস রস্যাউ। একেবারে সুন্দর মতো তোমাকে ভেঙে বলে দিছি যে কোনটা তাহলে আসলে কোনটা হবে, কোনটা বাদ যাবে। ঠিক আছে ভাইয়ারা? তোমাকে যাতে তোমার ইজি হয়, তোমার যাতে এগুলো সহজে বুঝতে পারো, সেই জন্য তোমাকে আমি শেখাই দিচ্ছি এভাবে, যাতে প্যাচ না লাগে। তাহলে এই আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে, এগুলো ক্লিয়ার হয়েছে। এন্ড সর্বশেষ যে জিনিসটা আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই নিচে তাকায় দেখো, নিচের দিকে তাকাও, তাহলে বুঝতে পারবে। দেখো, ম ফলার উচ্চারণ না হলে চন্দ্রবিন্দু হয়। মনে করো আমি লিখলাম বিজ্ঞান, খেয়াল করো, হ্যাঁ, বিজ্ঞান লিখলাম, বিজ্ঞান। এই যে বিজ্ঞান লিখছি, বিজ্ঞানের মধ্যে কি আছে ভাইয়া? এখন কিন্তু তোমার হচ্ছে শুধু ম না, এখানে নাসিক্য বর্ণ যেগুলো আছে, নাসিক্য বর্ণ কি কি ভাইয়া? উ আছে, ইউ আছে, হ্যাঁ, ইউ আছে, তারপর হচ্ছে কি মূর্ধন্য আছে, দন্তন্য আছে, আর হচ্ছে ম। এগুলো হচ্ছে নাসিক্য বর্ণ। এখানে এই নাসিক্য বর্ণগুলো যদি কোনো শব্দের মধ্যে থাকে, উচ্চারণ লেখার সময় যদি হারিয়ে যায়, তখন তার পরিবর্তে আমরা কি দেবো? চন্দ্রবিন্দু দেবো। চন্দ্রবিন্দু দেখতে পাচ্ছি, চন্দ্রবিন্দু দেবো আমরা। এখানে একটা উদাহরণ দিলে হয়তো ভালো মতো বুঝতে পারবা। একটা উদাহরণ দেই, যেমন বলছি বিজ্ঞান। বিজ্ঞানের মধ্যে কি আছে ভাইয়া? বিজ্ঞানের মধ্যে একটা ইও আছে, দেখবে বানান লেখার সময় একটা ইও থাকে এখানে। ইও যেহেতু আছে, ইওটা এখন কি হবে ভাইয়া? এখন ইও যেহেতু আছে, এখন বিজ্ঞান লেখার সময় হচ্ছে বিজ্ঞানের উচ্চারণ, হ্যাঁ, উচ্চারণ লেখলাম বিজ্ঞান। এখন বিজ্ঞান লেখার পরে দেখো তো এখানে ইও আছে কিনা? এখানে কিন্তু ইও নাই, কিন্তু বানান লেখার সময় ইও ছিল, উচ্চারণ লেখার সময় ইওটা নাই। এই যে নাই ছিল, বাট এখানে নাই, এই যে নাই এর উপস্থিতি হিসাবে আমি এখানে কি দিব? একটা চন্দ্রবিন্দু দেব। বিজ্ঞান, বুঝতে পারছো? এখানে একটা চন্দ্রবিন্দু আমাকে দিতে হবে, মাস্ট আমাকে দিতে হবে। ঠিক আছে ভাইরা? তাহলে আশা করি ক্লিয়ার বুঝতে পারছো। ওকে,
আমাকে একটু বলো ভাইয়া এই চ্যাপ্টারগুলো বুঝতে পারছো কিনা। এই যে একটা পার্ট, এরপরে একটা পার্ট, দুইটা পার্ট আমি তোমাকে শিখাইছি কোনটা থাকলে কি হবে, কিভাবে হবে, কোনটার উচ্চারণ যদি বানানা কি থাকে উচ্চারণে কি হবে, একেবারে ঠিক ক্লিয়ার করে দিছি। এখন বানান লিখতে কোনো উচ্চারণ লিখতে তোমার কোনো সমস্যা হবে না, আশা করি কোনো সমস্যা হবে না। একটু ভাইয়াকে জানাও, হ্যাঁ আমাকে একটু জানাও যে ভাইয়া বুঝতে পারছো কিনা। ওই তো গুড, সবাই বুঝে ফেলছো। জি ভাইয়া বুঝতে পারছি। এখন ওকে, তাহলে আমি পরের স্টেপে আসি ভাই। পরের স্টেপ হচ্ছে আমার এটা। পরের স্টেপে আসার আগে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি একটা এমসিকিউ সলভ করাবো। হ্যাঁ, এখন এটা আমার দেওয়া আছে, মনে করো এটা আমার এমসিকিউ দেওয়া আছে। এখন আমি যদি এটাকে আমি একের সহজ না ভাইয়া, এটা বিগত বছর আসছে একটা। এখন অনেকেই বলবে বন, এটা আবার পরিবর্তন কি, বন উচ্চারণ বনের মতোই হবে, বনের মতোই হবে, হ্যাঁ বনের মতো হবে। এখন এই উচ্চারণগুলো তোমাকে দেখবে মাঝে মধ্যে মানে কনফিউশনে ফেলাই দিবে যে আমি আসলে এটা পারবো কিনা বা হবে কিনা। কারণ বন শব্দটির সঠিক উচ্চারণ কোনটা, বন শব্দটা সঠিক উচ্চারণ কোনটা আমরা ছোটবেলায় শিখেছি। হ্যাঁ ছোটবেলায় শিখেছি উচ্চারণগুলো আসলে কিভাবে হবে। আমাকে এটা বলো ভাইরা, প্রিয় ভাইরা আমাকে একটু বলো। ওই তো ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার, ঠিক আছে, জি বুঝতে পারছি। এই যে বন শব্দটা, বন শব্দটির সঠিক উচ্চারণ কোনটা, সঠিক উচ্চারণ আমার কোনটা হবে একটু আমাকে ক্লিয়ার করে বলো ভাইয়া। ওকে, একজনে বলে ফেলছো অলরেডি, একজনে বলে ফেলতেছো, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে যে বন, হ্যাঁ সি নাম্বারটা সঠিক উত্তর হচ্ছে কি ভাইয়া, সঠিক উত্তর হচ্ছে আমার এই সি নাম্বারটা, অর্থাৎ এই যে সি নাম্বারটা একজন বলছে, আবার একজন বলছে কি বি নাম্বারটা। এখন দেখো বন শব্দের উচ্চারণটা কিরকম হবে আমি তোমাকে বলি। বন শব্দটা, বন যেটা আছে না, আমরা জানি অধ্বনির পরে যদি দন্তন্য থাকে, সঠিকভাবে দন্তন্য থাকে তাহলে উচ্চারণটা ওর মতো হয়। তাহলে এই দন্তন্য আছে, তাহলে আগে কি হবে, তাহলে অবশ্যই উকার হবে। তাহলে ব উকার ব ন বন, বন একেবারে সহজ। দন্তন্য থাকলে তোমরা ছোটবেলায় পড়ছো, তাহলে সেই হিসাবে সঠিক উচ্চারণ হচ্ছে কোনটা, তুমি ইন্টারমিডিয়েটে পড়ছো না, অধ্বনির পর যদি দন্তন্য থাকে, দন্তন্য, তাহলে সেই উচ্চারণটা কি এর মতো হয়, ওর মতো হয়। তাহলে কি যে বন ওকার হিসাবে পর ন বন, এভাবে হচ্ছে সঠিক উচ্চারণ, ঠিক আছে। এটা হচ্ছে সঠিক উচ্চারণ বন। ওকে, এখন আসি, এখন একটা উচ্চারণ দেখাই তোমাকে। এখন তোমাকে ম্যাক্সিমাম উচ্চারণ ভুল করবা। আমি তোমাকে তো একটা উচ্চারণ দেখাই, এখন মনে করো ভুল করবা। হ্যাঁ আমি তোমাকে একটা দেখাবো, এখন ওয়েট, আমি তোমাকে একটা দেখাচ্ছি। মনে করো এটা উচ্চারণ দেখাই, এটা বাই করলাম, এখন তোমাকে একটা বানান দিব। আমি মনে করো আমি তোমাকে বলতেছি অনেক, হ্যাঁ অনেক, অনেক লিখছি, ঠিক আছে বুঝছো কিন্তু অনেক। আবার লিখলাম বন, বনের বেলায় হচ্ছে কি ব ওকার বউ নো বন, ঠিক আছে। আমাকে, আমি তোমাকে যদি বলি আচ্ছা ভাই আমাকে তাহলে এই ওটার উচ্চারণ লিখে দাও দেখি। এই যে অনেক লেখা আছে, অনেক কি লেখা আছে, অনেক, এই অনেকের উচ্চারণ আমি লিখে দাও দেখি। অনেকেই ভুল করবা, অনেকের উচ্চারণ রাখতে অনেকেই ভুল করবা। কেন ভুল করবা সেটা একটু পরে বলতেছি, কেন ভুল করবা। দেখো বন শব্দের উচ্চারণ ব ওকার হয়েছে ন থাকার কারণে, ঠিক একইভাবে অ আছে এখানে, পরে কি আছে ন আছে, পরে কিন্তু একার, একা কিন্তু থাকে না, একা কিন্তু পরে অ আছে, পর ন আছে। এখন আমি যদি তোমাকে বলি ঠিক একইভাবে এটা উচ্চারণ লেখা, তাহলে তুমি কিভাবে লিখবা, ও প্লাস নয়কার নে অনেক, এভাবে লিখবা না, তুমি কিন্তু এভাবে লিখবা। হ্যাঁ কারণ কি এটার সাথে মিলে লিখবা, কারণ এখানে অ সাথে ও হয়ে গেছে, এখানে অ ছিল তাহলে ও হয়ে যাবে স্বাভাবিক, কারণ দন্তন্য আছে এখানে সেজন্য হবে। এখন এই নিয়ম যদি খাটাতে যাও, এই যে অনেকে লিখে বলছো অলরেডি, তার মানে এটা ভুল। এভাবে যদি তুমি লেখো এটা ভুল। কেন ভুল, কেন ভুল, কারণ আছে ভাই, কেন ভুল, কারণ হচ্ছে এই অনেক শব্দটা হচ্ছে, এই যে অনেক যে শব্দটা, এখন আমাকে এটা বলো আগে, অনেক শব্দটা কি পজিটিভ না নেগেটিভ, অনেক শব্দটা কি পজিটিভ না নেগেটিভ? অবশ্যই তুমি বলো পজিটিভ, কিন্তু এটা পজিটিভ শব্দ না, এটা একটা নেগেটিভ শব্দ, এটা হচ্ছে নেগেটিভ শব্দ। কীভাবে নেগেটিভ শব্দ, এটা অনেক মানে হচ্ছে, অনেক মানে হচ্ছে 9 1, 9 1, অনেক মানে হচ্ছে 9 1, তার মানে নেগেটিভ, মানে যেখানে একটা না অনেক, অনেক মানে হচ্ছে কি 9 1, তো 9 নেগেটিভ শব্দ। তো নেগেটিভ শব্দের ক্ষেত্রে এই নিয়ম টিয়ম খাটে না, অর্থাৎ বিপরীত শব্দ বা নেতিবাচক শব্দের ক্ষেত্রে এই অধ্বনির নিয়ম টিয়ম খাটবে না। অনেক বানানটার উচ্চারণ অনেকই হবে, কারণ একটা রুলস দেখি আমরা। হ্যাঁ ব্যাকরণে, বাংলা ব্যাকরণের নিয়ম কি বলে এটা দেখি আমরা একটু। বাংলা ব্যাকরণের নিয়ম কি বলে আমরা নিয়মটা দেখি, এখন এই নিয়মটা দেখবো। এই যে বাংলা ব্যাকরণের নিয়ম কি বলে, সেখানে এই যে পেয়ে গেছি, দেখো বাংলা ব্যাকরণের নিয়ম কি বলে। এখানে শব্দের আদিতে মানে শুরুতে যদি বর্ণটি না বোধক অর্থ,
দেয়, না বোধক অর্থ দেয়, দেখতে পাইছো, নেতিবাচক অর্থ দেয়, না বোধক অর্থ দেয়, তাহলে ওই ধ্বনির উচ্চারণটা কি হবে? বিবৃত হবে, মানে ও এর মতো হবে না। বিবৃত হবে মানে হচ্ছে কি ও এর মতো, অর্থাৎ এই যে উ এর মতো হবে না, এর মতো হয় বা হবে না, মানে বিবৃত মানে হচ্ছে ও এর মতো হবে না আর কি, বুঝছো? তাহলে ও করার মতো হবে না। তাহলে এখানে দেখছো অনেকে বুঝো নাই, অনেকে পারো নাই, অনেক শব্দের হচ্ছে নেগেটিভ শব্দ তোমার জানতেই না, তোমাকে শিখাই দিলাম, ঠিক আছে? তাহলে ওর মধ্যে হবে না। তাহলে পাইছো নিয়ম, পাইছো বাংলা ব্যাকরণের নিয়ম, এটা কিন্তু সুউভয়ের নিয়ম না, এটা বাংলা ব্যাকরণের নিয়ম, বুঝছো? ওকে, এখন আসি, দেখো যেমন উদাহরণ দিচ্ছি, দেখেন খেয়াল করো, অনাশ্রিত। অনাশ্রিত তুমি এখানে দেখতেছো ভাই এখানে ন আছে, তাহলে ওটা ও এর মতো হয়ে যাওয়ার কথা, বাট হবে না। কারণ কি? আশ্রিত পজিটিভ শব্দ, অনাশ্রিত নেগেটিভ শব্দ। আবার দেখো অমর, অমর শব্দটা, অমর জায়গায় অমর রয়ে যাবে। অনিয়ম, অনিয়ম, নিয়ম অনিয়ম, এখানে জফলা আছে, রসিকের আছে, রসিকের তাহলে ও হওয়ার কথা, বাট হয় নাই। কারণ কি? ওই যে নেতিবাচক বা না বোধক শব্দ, হ্যাঁ, না বোধক শব্দ। ওকে, 9-1, এই তো গুড, বুঝতে পারছো? শেষ ব্যয় তাহলে, হ্যাঁ আশা করি বুঝতে পারছো। ওকে, এরপরে আরেকটা নিয়ম আসি, এরপরে আস্তে সব দেখাবো, ধরবো, শেষ করবো আমরা, হ্যাঁ? এরপর আসি এটা, খেয়াল করো, কৃতজ্ঞ অকৃতজ্ঞ। এখন দেখি, করো দেখি ব্যা, কৃতজ্ঞ অকৃতজ্ঞ। এখন দেখো, এখন পারো কিনা এটা? কৃতজ্ঞ অকৃতজ্ঞ, এখানে এর উচ্চারণ কি হবে প্রিয় ভাইরা? এটার উচ্চারণ কি হবে একটু বলো দেখি, যারা যারা যুক্ত আছো সবাই একটু বলবা, হ্যাঁ বলো। হ্যাঁ, এটা উচ্চারণটা কি হবে? এই তো একদম বলে ফেলছো, সি নাম্বারটা, অকৃতজ্ঞ, একদম বলছো সি নাম্বারটা, বলো সবাই, যারা যুক্ত সেরা সবাই বলো যে এখানে উচ্চারণটা কি হবে। দেখো আমি তোমাকে বলে দিচ্ছি এখানে উচ্চারণটা আসলে কি হবে। হ্যাঁ দেখো কি বলছে, অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ শব্দটি উচ্চারিত হয় কিভাবে বলছে এখানে। তাহলে কৃতজ্ঞ শব্দের উচ্চারণ তুমি রাখতে হবে আগে। কৃতজ্ঞ শব্দের উচ্চারণটা কৃতজ্ঞ, হ্যাঁ কৃতজ্ঞ হচ্ছে এভাবে, এভাবে হবে, এখানে চন্দ্রবিন্দু হবে একটা, হ্যাঁ চন্দ্রবিন্দু হবে। কারণ কি? এই যে জ ফলা ইউ আছে, এখানে একটা ইউ আছে, চন্দ্রবিন্দু হবে একটা। হ্যাঁ, তাহলে অকৃতজ্ঞ, এখানে অটা অর মতোই থাকবে, এখানে যুক্তপূর্ণ থাকা সত্ত্বেও এখানে কি থাকবে? অর মতো হবে। কারণ কি? নেগেটিভ শব্দ, অকৃতজ্ঞ, হ্যাঁ অকৃতজ্ঞ, গুড। তাহলে সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা, অকৃতজ্ঞ। তজ্ঞ, গ ওকার গো হবে, হ্যাঁ গর্ব চন্দ্রবিন্দু হবে একটা। ওকে, তাহলে সি নাম্বারটা সঠিক উত্তর পাইছি ভাইয়া। ওকে, এরপর আসি, এরপরে আরেকটা দেখি কি লেখছে, অতঃপর। খেয়াল করো কি বলছি, অতঃপর বলছি, অতঃপর বলছি। অতঃপর শব্দের উচ্চারণটা কি হবে, কিরকম হইতে পারে, কিরকম হতে পারে? খেয়াল করো, অতঃপর শব্দের উচ্চারণ আমার কি হবে, কিভাবে হবে? এ অতঃপর লেখা আছে, অতঃপর, হ্যাঁ এটা বলেছে কি অতঃপর, অতঃপর আর অতঃপর। এখন খেয়াল করো নিয়মটা কি এখানে, আসলে এখানে আমার নিয়মটা কি? এখানে চন্দ্র বিসর্গ আছে না, যদি দেখো বিসর্গ আছে এরপরে যেই বর্ণটা থাকবে সেটা দ্বিতীয় উচ্চারণ হবে, সেটা কি হবে? দুইবার, কয়বার? দুইবার উচ্চারিত হবে, দুইবার উচ্চারিত হবে, ঠিক আছে? এখন দেখো তো, অতঃপরের পরে বিসর্গর পরে, আমার বিসর্গর পরে কি আছে ভাইয়া? প আছে, তাহলে প কবার হবে? দুইবার। তাহলে দেখি কয়বার, দুইবার কোথায় কোথায় আছে? দুইবার শুধুমাত্র এখানেই আছে, তাহলে অতঃপর এটা অতঃপর শুধুমাত্র এটা, ঠিক আছে এটা। ওকে ভাইয়া, পরেরটা আসি, দেখো কি বলছে, অপরাহ্ন। এটা আরেকবার সহজ, এটা আরো সহজ, অপরাহ্ন এটা আরো সহজ, অপরাহ্ন এটা আরো সহজ। দেখো অপরাহ্ন বানানটা খেয়াল করো, এখন তুমি অপরাহ্ন, এটা কিন্তু অপরাহ্ন, উচ্চারণ খেয়াল করো, এটা বানানটা কিভাবে দেওয়া? অ প রান, হ্যাঁ এটা হচ্ছে এরকম, অপরাহ্ন, হ্যাঁ অপরাহ্ন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার কি সঠিক উচ্চারণ। এখন অপরাহ্ন কোথায় আছে দেখো তো, ওইটা অপরাহ্ন দেওয়া আছে, অপরাহ্ন, অপহারণ, হ্যাঁ অপরাহন নাকি হচ্ছে অপরাহন, কোনটা সঠিক উত্তর? হ্যাঁ এটা হচ্ছে এই নাম্বারটা, হ্যাঁ একজন বলছে এ, একজন বলছে বি, বি হচ্ছে সঠিক উত্তর আমার দেখা যাচ্ছে। হ্যাঁ বি সঠিক ভাইয়া, এটা সঠিক উচ্চারণ লিখতে বলছি, তুমি বানান লিখতে বলি নাই কিন্তু, মানে কি বানান লিখতেছো, বানান হবে না। এখানে হচ্ছে কি, এখানে আমার হচ্ছে জাস্ট উচ্চারণ খেয়াল করতে হবে, উচ্চারণটা কিরকম হচ্ছে, অপরাহ্ন হো কিন্তু। এখন দেখো এখানে কিন্তু মূর্ধন্য দেওয়া, হ্যাঁ মূর্ধন্য বা দন্তন্য দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? দন্তন্য মূর্ধন্য। এখানে এই যে অপরাহ্ন যে বানানটা দেওয়া আছে, অপরাহ্ন বানানটার মধ্যে আমরা এখানে কি পাই? মূর্ধন্য পাই, আর এখানে কি দন্তন্য হয়ে গেছে। ওই যে নিয়ম শিখাইছিলাম, মূর্ধন্য দন্তন্য হবে, বানানের মধ্যটাকে শিখাইছিলাম তোমাদেরকে,
ওকে, তাহলে আমি পেয়ে গেছি ভাইয়া, আমি পাইছি ভাইয়া, বুঝতে পারছি। একটু ছোট করে ডান লিখে দিবা তো ভাইয়া, আমাকে একটু বলবা যে সব কিছু বুঝতে পারছে কিনা ভাইয়া। হ্যাঁ, আমাকে একটু বলবা ভাইয়ারা যতটুকু দেখাইতেছি এতটুকু বুঝতে পারতেছো কিনা। ওকে, এখন আমি আরেকটা নিয়ম দেখবো, ঠিক আছে। এখন আমি এটা আসি, একেবারে বেসিক নিয়ম। কি বলছে? অধ্বনির পর যদি জ ফলা হয় তাহলে অধ্বনির উচ্চারণ কি হয়? সংবৃত্ত। মানে সংবৃত্ত মানে হচ্ছে সহজ কথা হচ্ছে ও এর মতো হবে, অর্থাৎ মুখ গোল হবে, মুখ কি হবে? ও গোলের মতো হবে, গোল হবে। এখন দেখো তো অধ্বনির পরে কি বলছে? জ ফলা। জ ফলা মানে কি তোমাকে চিনতে হবে। জ ফলা হচ্ছে যে এটা, যেমন এটাকে লিখছিলাম সহ্য, এই সহ্য লিখছিলাম না, এটা হচ্ছে জ ফলা, এটা আমার হচ্ছে জ ফলা। মানে এটা যদি জ ফলা হয় তাহলে আমার উচ্চারণটা খেয়াল করো। যেমন কি বলছে দেখো, অধ্বনির পরে জ ফলা। অধ্বনি এখানে জ ফলা আছে, হ্যাঁ আছে। তাহলে অধ্বনির পরে যদি জ ফলা থাকে তাহলে উচ্চারণটা কি হবে? ওর মতো হবে। যেমন বলছে এই যে কক্ষ, আবার বললো কদ্দ, হ্যাঁ কদ্দ বলছে, পদ্ম বলছে, যেটাই বলুন না কেন, কক্ষ কদ্দ। খেয়াল করো তো, ক আছে, দ জ ফলা আছে, তার মানে কি কর উচ্চারণটা কির মতো হবে? কদ্দ, দ কাদ্দ কদ্দ, এভাবে হবে। ঠিক একইভাবে অন্ন, কি বলছে? অন্ন, অ নয় জ ফলা অন্ন, তাহলে অ উচ্চারণটা কি হবে? ওর মতো হবে, ও প্লাস নয় জ ফলা ন কান্ন অন্ন। এখন তুমি প্রশ্ন করতে পারো, ভাইয়া ন এখানে আছে, ন এখানেও আছে, এখানে ওকার হলো কেন? কারণ দেখবা আবার একটু শিখাই দেয়, জ ফলা যেটার সাথে থাকবে, জ ফলা যেটার সাথে থাকবে সেটা দুইবার লিখবা এবং শেষটার সাথে কি হবে? ওকার হবে। যেমন এখানে দেখো দ আছে, এখানে কি আছে? দ আছে, এই দ একবার লিখবা, দ্বিতীয়বার লেখার সময় ওকার দিবা, শেষ। হ্যাঁ, দ্বিতীয়বার লেখার সময় ওকার দিবা। ওদ্দ, হ্যাঁ ছোট কথা হচ্ছে ওদ্দ, ও দ ওকার ওদ্দ, এভাবে হবে। হ্যাঁ, ওকে, তাহলে এটা ডান। ওইটা আমার নিয়ম শিখে ফেলছি। এখন আমরা আরেকটা কি শিখবো? এমসিকিউ শিখবো। দেখি এমসিকিউ শিখবো এখন আরেকটা। ওকে, এই যে এটা দেখো, খেয়াল করো, এইটা খেয়াল করো ভাই, যকৃত আছে, যকৃত আছে। এখন তোমাকে এটা শিখতে হবে, আমি তোমাকে একটু শিখাইছি, একেবারে শিখাইছি। যদি কোনো শব্দের উচ্চারণে জ থাকে, সরি বানানের মধ্যে যদি জ থাকে, যে অন্তস্থীয় জ থাকে, তাহলে উচ্চারণ লেখার সময় সেটা কি হবে? সেটা বর্গীয় জ হবে। বলছি না ভাইয়া? এবার প্রথম স্লাইডে দেখাইছি না তোমাকে আমি? হ্যাঁ, তোমাকে আমি প্রথম স্লাইডে দেখাইছি, এভাবে হবে। তাহলে অন্তস্থীয় জ আছে থাকলে কি হবে? বর্গীয় জ হবে। তাহলে আমার নির্ণয় করা খুব সহজে যাবে। তাহলে আমার এটা বাদ, আমার এটাও বাদ, কারণ এখানে অন্তস্থীয় জ দিয়ে শুরু হয়েছে, তাহলে দুইটা বাদ, আগেই বাদ পড়ে যাচ্ছে। এখন তো যকৃত বানানটা, যকৃত বানানটা কোনটা সঠিক হচ্ছে? সি না বি? যকৃত, তাই তো। তাহলে সঠিক উত্তর পেয়ে গেছো, সবাই বলতে সি নাম্বার। হ্যাঁ, তো গুড, তাহলে পেয়ে গেছো। দেখো এখন খেয়াল করো প্রিয় ভাইরা, এর পর আমি আরেকটা নিয়ম যাব। হ্যাঁ, ছদ্মবেশে আসি। দেখো ছদ্মবেশে আসার আগে আমার 3 নাম্বার একটা রুলস দেখি আমি। হ্যাঁ, এই যে এটা দেখি, দেখো অধ্বনির পর যদি ক্ষীয় অথবা জ ইয়, এটা হচ্ছে জ প্লাস ইয়, ক্ষীয় অথবা জ প্লাস ইয় এটা যদি থাকে, তাহলে ওই অধ্বনি উচ্চারণটা সংবৃত্ত হবে। সংবৃত্ত মানে হচ্ছে ও অথবা ওকার, এই দুইটার একটা, এরকম হবে, ওইরকম উচ্চারিত হয়। এখন দেখো, যেমন কক্ষ, কি বলছে? কক্ষ। এখন খেয়াল করো, অধ্বনির পরে ক্ষীয় অথবা জ ইয় এরকম থাকবে। যদি থাকে তাহলে কিভাবে হবে? এই সিম্পল নিয়ম। কি বলছে? ক প্লাস কক্ষ। এখন তো পেশটা লাগবে। এই যে কি বলছিলাম না, ক্ষীয়র উচ্চারণটা মাঝখানে থাকলে একরকম হবে, শুরু থাকলে আরেক রকম হবে। এই ক্ষীয়টা যেহেতু শেষে আছে, তাহলে তার উচ্চারণটা কিরকম হবে? ওই যে বলছিলাম ক প্লাস ওকার, ক প্লাস খ ওকার, কক্ষ, এই যে ভাবে কক্ষ। দেখছো কক্ষ। এখন ক সাথে ওকার হবে কেন? কারণ হচ্ছে অধ্বনির সাথে ক্ষীয় আছে, এখন ক সাথে ওকার হবে, কক্ষ, এভাবে উচ্চারণ হবে। ভাইয়া বুঝতে পারছো কেন হয়েছে এটা? এটা কেন হলো সবাই বুঝতে পারছো? হ্যাঁ, ওকে, তাহলে আমি বুঝাতে পারছি ভাইয়া। তাহলে কক্ষ, ক সাথে ওকার হলো কেন? কারণ হচ্ছে এই ক এর সাথে একটা অ আছে, অর পরে ক্ষীয় আছে, সেজন্য অটা যে আসিল ওই যে অটা ওকার হয়ে গেছে, তাহলে ওকার হয়ে গেছে ভাই এখানে। হ্যাঁ, আমি আবার বলছি, প্রত্যেকটা কয়ের সাথে অর্থাৎ অধ্বনির সাথে, এই যে ক খ গ ঘ, প্রত্যেকটার সাথে একটা করে অ লুকাই আছে, বাট দেখা যায় না। এই কয়ের সাথে কি আছে? একটা অ আছে। কি আছে? কয়ের সাথে অ আছে। কিন্তু আমি যদি বলে কয়ের সুকার কু, কয়ের সুকার কুকু, হ্যাঁ কুকু বলছি, এই কুকুর সাথে কিন্তু অ নাই। কারণ কি? এই কুকুর সাথে অলরেডি কিন্তু উকার আছে, অ নাই এখানে। কিন্তু যখন সিঙ্গেল থাকবে তখন কিন্তু অ থাকবে, অর্থাৎ প্রত্যেকটা সিঙ্গেলের সাথে একটা অ আছে। কিন্তু যখন ডাবল হয়ে যাবে তখন অ হারিয়ে যাবে, অ চলে যাবে। অ এমন একটা মানুষ, ও একা চায়, মানে কেউ লয়াল ব্যক্তি চায়, লয়াল চাইবো। যদি তুমি একা থাকতে পারো তাহলে তোমার সাথে আমি আসবো, যদি তুমি একা মানে আরেকজন নিয়ে নাও তাহলে আমি চলে যাবো।
অ হচ্ছে ঠিক ওরকম, বুঝছো? মানে কাউকে নিলে সে চলে যাবে। ঠিক একইভাবে ক একা আছে অসঙ্গ দিবে, তখন তুমি একা থাকবা না। হ্যাঁ, ওই যে কি জানি কয় তোমার হচ্ছে সবই ঠিকঠাক আমাকে চলে গেলা, হ্যাঁ কি জানি আর ভুলে গেলাম আর কি, মাঝখানে মনে পড়তেছে না। যাই হোক, ক প্লাস মানে এরকম আর কি, ক একা আছে সঙ্গ দিছে। ও যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, যখন তোমার সব হয়েছে পর হলাম আমি, এরকম। তাহলে যে ক যখন কেউ ছিল না তখন অ ছিল, যখন চলে আসছে তখন আমি পর হয়ে গেছি। ঠিক একইভাবে ক হারিয়ে যায়, হ্যাঁ অ হারিয়ে যায়। ঠিক আছে, তাহলে এই কয়ের সাথে কি আছে ভাইয়া? অ আছে, সিঙ্গেল আছে যেহেতু সেজন্য অ আছে। এই অটা আবার ও হয়ে গেছে, বুঝছো? তাহলে ক্ষীয় থাকার কারণে ও হয়ে গেছে। এরপরে দেখো যোগ্য, যোগ্যটা কি হয়েছে? জয়ের সাথে একটা অ আছে, কারণ কি এই জয়ের সাথে একটা অ আছে, সিঙ্গেল আছে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এই যে অ আছে এখানে একটা, এই অটাই আবার কি হবে? ওকার হয়ে যাবে, বুঝছো? তারপর কি ওকার, এই যে যোগ্য, অ প্লাস যে যোগ্য, শেষ লেখা আছে। ওকে, দেখছো হয়ে গেছে, গুড, তোমরা ভালো পারো। তাহলে এটা হয়ে গেছে ভাইয়া, বুঝতে পারছো? আর পরবর্তী নিয়মটা দেখি, দেখো খেয়াল করো, অধ্বনির পরে যদি রিকার, কিকার রিকার থাকে তাহলে ওই অধ্বনির উচ্চারণটা কির মধ্যে হবে? ওকারের মধ্যে হবে, ও বা ওকারের মধ্যে হবে। এখন দেখো নিয়মটা কি, নিয়মটা কি দেখো, ওকে দেখো খেয়াল করো, অধ্বনির পর যদি রিকার থাকে তাহলে ওইটা কিরকম হবে? যেমন মসৃণ, খেয়াল করো, মসৃণ বানানটা ম শ্রী ঋণ মূর্ধন্য, মসৃণ বানানটার মধ্যে ম আছে, এখানে মর সাথে একটা ও আছে কিন্তু সিঙ্গেল আছে যেহেতু, এই যে রিকার আছে দেখছো, তাহলে কি মর সাথে একটা ওকার হয়ে যাবে, তাহলে মসৃণ এরকম হবে, মসৃণ এরকম দন্তন্য হয়ে যাবে, মসৃণ হয়ে যাবে, এভাবে হয়ে যাবে মসৃণ। দেখো মসৃণ ছ দুবার হচ্ছে। ঠিক একইভাবে যকৃত এভাবে লেখা আছে, ওকার দিচ্ছে এখানে, আবার কোনো কোনো বই ওকার দেওয়াও নাই, বুঝছো এই উচ্চারণের ক্ষেত্রে। যাই হোক, এর পরবর্তী নিয়ম আসি ভাই, দেখো কি বলছে, দেখো অধ্বনির পর রস্যই অথবা রস্যাউ, রস্যই অথবা রস্যাউ যদি থাকে তাহলে ওই অধ্বনির উচ্চারণটা কি হবে? সংবৃত্ত হবে, অর্থাৎ অধ্বনির পরে কি থাকবে? রস্যিকার থাকলে। যেমন বলছে অতি, কি বলছে? অতি। আবার বললাম গতি, হ্যাঁ গতি। আবার বললাম ক্ষতি, ক্ষতি, হ্যাঁ ক্ষতি, এরকম বললাম ক্ষতি। এবার বললাম খেয়াল করতো ও অতি, বললাম অতি, হ্যাঁ অতি। অতির মধ্যে অ প্লাস তয়রসিকার তি, কারণ কোন রসিকার আছে এখানে, এই অটা কি হয়ে যাবে? তাহলে উ হয়ে যাবে, অ তয়রসিকার তি অতি, বুঝতে পারছো? অধীন বানানটার মধ্যে খেয়াল করো, অধীনের মধ্যে উ আছে, দীর্ঘার আছে, তাহলে কি ও প্লাস ধরেশিকার ধি ন অধীন। মনে রাখবা কোনো শব্দের মধ্যে যদি দেখো দীর্ঘার আছে, কি আছে? দীর্ঘার আছে, ওই শব্দটা যখন উচ্চারণ লিখবা তখন সেটা রসিকার হয়ে যাবে। মনে করে দিলাম, মনে পড়ছে যেহেতু বলে দিলাম। যদি দেখো কোনো শব্দের বানানের মধ্যে দীর্ঘার আছে কিন্তু ওই শব্দের বানানটা উচ্চারণ রাখতে বলছে, তখন সেই দীর্ঘারটা কি হয়ে যাবে? রসিকার হয়ে যাবে। আবার সেম একই কথা, কোনো শব্দের মধ্যে দীর্ঘকার আছে, দীর্ঘকার উচ্চারণ লেখার সময় সেটা কি হবে? রসিকার হয়ে যাবে। একই কথা, একই কথা। ওকে ভাইয়ারা, ওকে ক্ষতি, ঠিক আছে ভাইয়া, তাহলে এটা বুঝে ফেলছি, তোমাদের বুঝে ফেলছি। শব্দের প্রথমে যদি অ থাকে, ওই অ এর রেফ থাকে, তাহলে সেক্ষেত্রে অধ্বনিটা ও এর মধ্যে হবে। যেমন শ্রম, রফলা আছে, রফলা আছে ভাইয়া, দেখো তো শ্রমের মধ্যে শ্রম, শ্রমের মধ্যে রফলা আছে, তাহলে কি হবে? উকার হয়ে যাবে শ্রম, তাহলে কি হবে? শ্রম, এই যে এরকম শ্রম হবে শ্রম। আবার ভ্রম লেখছে, ভ্রম, শেষ ভ্রম, এভাবে হবে। একেবারে সহজ, বাংলা বানানের নিয়ম একেবারে পানির মতো সহজ। হ্যাঁ, এখানে আমার কি হবে? প্র্যাকটিস আসবে, প্র্যাকটিস, প্র্যাকটিস। ছদ্মবেশ, খেয়াল করো, ছদ্মবেশ উচ্চারণটা আসলে কিরকম হবে? ছদ্মবেশ শব্দটার উচ্চারণটা কিরকম হবে? এই ছদ্মবেশ শব্দটার, ওকে তাহলে দেখো ছদ্মবেশ, এই ছদ্মবেশ শব্দের উচ্চারণটা কিরকম হবে? ছদ্মবেশ, ছদ্মবেশের মধ্যে কি যুক্ত বর্ণ আছে ভাই এখানে? হ্যাঁ আছে, তাহলে ছদ্মবেশ, ছদ্মবেশ, তাহলে কি? এই যে ছদ্মবেশ, এভাবে হচ্ছে ছদ্মবেশ। এখন এখানে কি মফলা হবে? কি বলে চন্দ্রবিন্দু হবে কিনা? হ্যাঁ চন্দ্রবিন্দু হবে, বাট এখানে দেয় নাই, বানানটা আসে না সম্ভবত। তাহলে এখানে যদি বানাই, এখানে চন্দ্রবিন্দু একটা হবে, হ্যাঁ চন্দ্রবিন্দু এখানে একটা হবে। তাহলে সেই হিসাবে সঠিক উত্তর হচ্ছে কি? সি নাম্বারটা, ছদ্মবেশ, ছদ্মবেশ। ওকে ভাই, তাহলে সঠিক উত্তর পেয়ে গেছি। পরে আসে ব্রাহ্মণ, ব্রাহ্মণ, হ্যাঁ ব্রাহ্মণ, এটা কিন্তু ব্রাহ্মণ না, এটা ব্রাহ্মণ। এখন খেয়াল করো, ব্রাহ্মণ বানানটা যদি বলি, ব্রাহ্মণ বানানটা খেয়াল করো কোন জায়গায় সঠিক দেওয়া আছে? এটা এভাবে হবে, বানানটা এভাবে দেয় না, এই বানানটা হচ্ছে এইভাবে, ব্রাহ্মণ, এটা হচ্ছে এভাবে, হ্যাঁ বি নাম্বারটা,
ব্রাহ্মণ এভাবে, হ্যাঁ বানানটা এখানে এই হয়ে গেছে, মানে ফন্ট চেঞ্জ হওয়ার কারণে এটা চেঞ্জ হয়ে গেছে এখানে। এখন দেখো এই ব্রাহ্মণ বানানটা যদি বলি ব্রাহ্মণ, এটা কিন্তু ব্রাহ্মণ না, হ্যাঁ ব্রাহ্মণ, ব্রাহ্মণ শব্দটা উচ্চারণ করতে ব্রাহ্মণ, এই যেভাবে ব্রাহ্ম বয় রফল আকার ম ব্রাহ্মণ, ব্রাহ্মণ হন, এখানে মূর্ধন্য আছে বা উচ্চারণ লেখার সময় দন্তন্য হয়ে যাবে, উচ্চারণ লেখার সময় দন্তন্য হয়ে যাবে। এই যে ইংলিশে বাংলিশে লেখা চালাই করো তোমরা, এটা তোমার কাছে চালাকি একটা, হ্যাঁ বাংলিশে বানালে উচ্চারণ লেখাও, তাহলে কি হয় বলো তো? আমি তোমাকে শিখেছি বাংলা, একজন লেখছে পিপিলিকা, বুঝছো পিপিলিকা লেখছে, আবার একজন লেখছে বাংলা পিপিলিকা লেখছে, ব্রাহ্মণ বাংলিশে লেখলে হবে না বাবা, বাংলিশে লেখলে হবে না, তোমাকে বাংলা লিখে বুঝাইতে হবে। ওকে, তাহলে সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা হবে, হ্যাঁ সঠিক উত্তর হচ্ছে বি, ব্রাহ্মণ, এই তো ব্রাহ্মণ, গুড। তাহলে বুঝে ফেলছো ভাইয়া। এর পরবর্তী কি আছে দেখি তো, নিঃস্ব, কি আছে ভাই নিঃস্ব, নিঃস্ব শব্দটা এটাকে বলছিলাম না তোমাদেরকে, যদি বিসর্গ থাকে এই বিসর্গের পরে কি হবে দ্বিত্ব হবে, কি হবে বিসর্গের যে পরে যদি থাকবে এটা দ্বিত্ব হবে, কি হবে দ্বিত্ব হবে, দেখো তো তাহলে স দুইবার আছে, স আছে স দুইবার হবে, একেবারে সিম্পল সব, তাহলে নিঃস্ব, এই যে সঠিক উত্তর হচ্ছে এটা নিঃস্ব, সঠিক উত্তর হচ্ছে এটা নিঃস্ব, নরসিকার নি সরি হ্যাঁ নিঃস্ব বানানটা হচ্ছে ঠিক এইভাবে, এই যে নিঃস্ব, নিঃ সহকার নিঃস্ব, এভাবে হচ্ছে বানানটা হবে, নিঃস্ব বানানটা হচ্ছে এভাবে, সরি উচ্চারণটা হবে এভাবে, ঠিক আছে ভাইয়া? ওকে ওকে ঠিক আছে, তাহলে নিঃস্ব পেয়ে গেছি, সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা। ওকে, পরে দেখি কি আছে, দুঃখ, পরে কি আছে ভাইয়া দুঃখ, এই দুঃখ বানানটা খেয়াল করো, দুঃখের মধ্যে কি আছে, এই দুঃখ শব্দের উচ্চারণটা কিরকম হবে, দুঃখ, এই দুঃখ আমার আবার একই রকম, এই যে বিসর্গ আছে, তাহলে খ দুবার উচ্চারণ হবে দুঃখ, দরসুকার দু খ প্লাস খ ওকার দুঃখ, দুঃখ, তাহলে সঠিক উচ্চারণ কোনটা হচ্ছে ভাইয়া, দরসুকার দুঃখ, এই যে দুঃখ, দুঃখ, এই যে পাইছো সি নাম্বারটা, সিম্পল না, একেবারে সিম্পল। কিন্তু পরে আসি দেখো বিজ্ঞপ্তি, আরো সহজ, বিজ্ঞপ্তিটা আরো সহজ, বিজ্ঞপ্তিটা আরো সহজ, দেখো দুঃখ, এখন দেখো বিজ্ঞপ্তি বানানোর মধ্যে বিজ্ঞপ্তি 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 উচ্চারণটা খেয়াল করো তাহলে পারবা, তাহলে কি হচ্ছে বিজ্ঞপ্তি, হ্যাঁ বিজ্ঞপ্তি, বিজ্ঞপ্তি এভাবে হচ্ছে বিজ্ঞপ্তি, বা প আলাদা হবে, প পরোত্তর শিক্ষার্থী বিজ্ঞপ্তি এভাবে হবে, যা সহজ করে লেখলে যদি বলি তাহলে এভাবে হবে, বয়স শিক্ষার বি গ গ করো বিজ্ঞপ্তর শিক্ষার্থী বিজ্ঞপ্তি এভাবে হয়, একটা চন্দ্রবিন্দু হবে, কারণ কি এখানে একটা ইউ আছে, কিন্তু এখানে বানানোর মধ্যে কিন্তু একটা ইউ আছে, হ্যাঁ ইউ আছে, সেজন্য এখানে চন্দ্রবিন্দু হবে, তাহলে বিজ্ঞপ্তি, বিজ্ঞপ্তি হচ্ছে সি নাম্বারটা, হ্যাঁ সি নাম্বার, নিশিদার বলতে ডি নাম্বার, বা ডি নাম্বার না, বিজ্ঞপ্তি হচ্ছে সি নাম্বারটা হবে, ওকে সি নাম্বারটা। ওকে, পরবর্তী আসি ভাই, দেখো খেয়াল করো অধ্যাপক, কি পোক অধ্যাপক, এই অধ্যাপক যে শব্দটা আছে শব্দটা বানানটা ছোটবেলায় বা তোমার হচ্ছে ইন্টারমিডিয়েটে একটা ধেতা করে বলছে বানানোর মধ্যে, কতবার যে কত বোর্ড পরীক্ষা আসছে রে বাবা, হ্যাঁ এই যে অধ্যাপক, এই অধ্যাপকটা বানানোর মধ্যে জফলা আছে তাহলে উকার হবে, তাই না উকার হবে, তাহলে কি অধ্যাপক, অধ্যা, এই যে বানানো দেখা কোনটা দেওয়া উত্তর আছে, উত্তর বলে ফেলো তোমরা। ওকে ওকে ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কি অধ্যাপক, এই যে অধ্যাপক, অধ্যাপক শব্দ উচ্চারণটা কি হবে, হ্যাঁ বি নাম্বারটা, অধ্যাপক লেখা আছে। পরে দেখো তো ভাইয়া, পরে কি আছে তীক্ষ্ণ, তীক্ষ্ণ শব্দের উচ্চারণটা কি হবে, তীক্ষ্ণ শব্দের উচ্চারণটা কি হবে, এখানে অপশনে হয়তো ভুল আসছে, এখানে অপশনে ভুল আসছে, কারণ অপশনে ভুল আসছে, ওখানে উকার হবে একটা, দেয় নেই। ওকে তীক্ষ্ণ, খেয়াল করো তো তীক্ষ্ণ শব্দের উচ্চারণটা কি, তীক্ষ্ণ একেবারে ইজি, তীক্ষ্ণ শব্দের মধ্যে দীর্ঘার আছে না ভাই, এখানে দীর্ঘার আছে তাই না, দীর্ঘার আছে, দীর্ঘা থাকলে অস্বীকার হয়ে যাবে বানানোর ক্ষেত্রে বলছি, তাহলে তীক্ষ্ণ, তীক্ষ্ণ কান্ন, তীক্ষ্ণ এভাবে হচ্ছে তীক্ষ্ণ, একেবারে সহজ, তীক্ষ্ণ, তীক্ষ্ণ, কি উচ্চারণটা সবসময় ক্ষয়ের মতো হয়, হ্যাঁ বি নাম্বারটা, তাহলে শুরু করতে হচ্ছে তীক্ষ্ণ, এই যে বি নাম্বারটা, এইটা রাইট, এটা রাইট। পরে আছে কি এইটা, এটা মানে সর্বশেষ কোশ্চেন আমার মেবি, আমি যদি ভুল না করি, না আরো আরেকটা আছে সহ্য, কি ভাইয়া সহ্য, সহ্য উচ্চারণটা কি একবার দেখাইছি না ভাইয়া, সহ্য একেবারে সহজ, সহ্য সহকার ঝ বর্গীয় ঝ পরা ঝকার ঝ, সহ্য একবার সে, যদি জফলা থাকে বানানের মধ্যে তাহলে সেটা পরিবর্তে কি দেবো, ঝ প্লাস ঝ ওকার, ঝ ওকার এভাবে দেবো, একবার প্রথমে শিখাইছি, একবার ক্লাসে শুরুতে শিখাইছি একবারে। ওকে, পরে আসি দেখো আবৃত্তি, আবৃত্তি শব্দটা আবৃত্তি, আবৃত্তি, হ্যাঁ খেয়াল করো বানানটা খেয়াল করো, আ প্লাস কি আবৃত্তি, আবৃত্তি, এখন খেয়াল করো আবৃত্তি মানে ত দুইবার হচ্ছে, ত কিন্তু দুইবার, এখানে ব দুইবার না, ত দুইবার,
এখন আবৃত্তি যেটা আছে আবৃত্তি, হ্যাঁ আবৃত্তি হয়ে গেছে। দেখো তো তাহলে সঠিক উত্তর কোনটা হচ্ছে, দেখি তোমরা সবাই বলো এটা আবৃত্তির উচ্চারণটা কিরকম হবে, এটা তোমরা বলো, আমি বলবো না, বলো তোমরা বলবা এটা কি উচ্চারণটা কিরকম হবে। হ্যাঁ এটা হচ্ছে সি নাম্বারটা, হ্যাঁ একজন বলছে সি নাম্বারটা, হ্যাঁ সঠিক উত্তর সি নাম্বারটা, বৃত্তি, বৃত্তি সরে পরে বয় রিকার ত তরে শিকার্থী, হ্যাঁ তরে শিকার্থী আবৃত্তি, এভাবে হবে। সঠিক উত্তর হচ্ছে এটা আবৃত্তি, ঠিক আছে ভাইয়া, এটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে আমি তোমাকে আশা করি বুঝাইতে পারছি যে তোমাদের আসলে উত্তরগুলো কিভাবে হবে, কিরকম হবে, সবগুলো একবার ডিটেলসে বলে দিয়েছি তোমাদেরকে, ঠিক আছে ভাইয়া। একেবারে আশা করি বাংলা উচ্চারণের মোটামুটি তোমরা তো আগে পড়ছে এগুলা, আরও একটা ঝালাই দিলাম তোমাদেরকে, জাস্ট তোমাদেরকে আরও একটা ঝালাই দিলাম, তোমাদের স্মরণ করে দিলাম যে তোমাদের এইগুলো পড়েছিল, আবার মনে করে দিলাম। এভাবেই আস্তে আস্তে আমরা আগাবো ভাইয়া, ঠিক আছে, এভাবে আস্তে আস্তে আমরা আগাবো, যাতে করে আমাদের জার্নিটা যাত্রাটা সুন্দর হয়, আরও গোছানো হয়, আরও সুন্দর হয়, আমাদের একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্স হয়, অনেকের চান্স হচ্ছে দিন দিন, খবর পাচ্ছি। আশা করি আগামী বছর তোমাদের এরকম ধীরে ধীরে আস্তে আস্তে খবরগুলো পাবো, এক একজন এক এক বিশ্ববিদ্যালয় ছড়িয়ে যাবা, আবার আমাদের দেশে আনার যেখানে তোমরা ছড়িয়ে যাবে ইনশাল্লাহ, সে প্রত্যাশা রাখি। প্রত্যাশা ব্যক্ত করে আজকের ক্লাসটা আমরা শেষ করছি এখানেই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।